সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এক মাসের ব্যবধানে ঢাকা থেকে আন্তর্জাতিক বিভিন্ন রুটে অস্বাভাবিকভাবে বেড়েছে উড়োজাহাজের ভাড়া। কোনো কোনো রুটে 2 থেকে 3 গুণ পর্যন্ত বেড়েছে ভাড়া। এতে বেশি বিপাকে পড়েছেন বিদেশগামী কর্মীরা। টিকিট বিক্রিতে কারসাজি এবং সিন্ডিকেটের কারণে ভাড়া বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভাড়া কমানোর আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা অনেক দলে এখন বিএনপি ঠেকাও প্রবণতা দেখা যাচ্ছে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জন্মাষ্টমী উপলক্ষে বিকেলে রাজধানীতে আলোচনার সভায় তিনি আরও বলেন, গণতন্ত্রের উত্তরণের পথ এখনো ঝুঁকিমুক্ত নয়। অনুষ্ঠানে দলের মহাসচিব বলেন, দেশে এক ধরনের উগ্রবাদের উত্থান এবং ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ডাকসু নির্বাচনে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। তার মধ্যে প্রাথমিক বাছাইয়ে বৈধ ৪৬২টি সংবাদ সম্মেলনে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। এবার ভিপি পদে ৪৮ জিএস ১৯ এবং এজিএস পদে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন নিয়ে প্রার্থীদের নানা অভিযোগ নাকচ করেছেন চিফ রিটার্নিং অফিসার। এদিকে আজ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল ঘোষণা করেছে, যার ভিপি প্রার্থী উমামা ফাতেমা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টিকিট বিক্রিতে কারসাজি এবং সিন্ডিকেটের কারণে ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের ভাড়া ফের 2 থেকে 3 গুণ পর্যন্ত বেড়েছে। এতে বেশি বিপাকে পড়েছেন বিদেশগামী কর্মীরা। সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ নজরদারির অভাবে 1 মাসের ব্যবধানে অস্বাভাবিক বেড়েছে ভাড়া। মাশরুক রাহাতের রিপোর্ট। যারা 1 মাসের মধ্যে ওমরা কিংবা কাজে যোগ দিতে সৌদি আরবে যাওয়ার কথা ভাবছেন, ঢাকা থেকে জেদ্দা যেতে তাদের উড়োজাহাজের ভাড়া গুনতে হবে ৬৫,০০০ থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত। অথচ একই সময় কাছাকাছি দূরত্বের কলকাতা থেকে যারা যাচ্ছেন, তাদের ভাড়া দিতে হচ্ছে অর্ধেকেরও কম। শুধু সৌদি আরব নয়, ঢাকা থেকে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যেতে 1 মাসের ব্যবধানে উড়োজাহাজের ভাড়া 3 গুণ পর্যন্ত বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রবাসী কর্মীরা। হাঁস বেচা, ডিম বেচা, গরু বেচা, এই সমস্ত টাকাগুলা দিয়েই মানুষ বিদেশ যায়। সেখানে টিকিটের দাম, যে টিকিট হচ্ছে 40,000 35,000 টাকা, সেটা এখন ১,১০,০০০ টাকা। 30,000 টাকার টিকিট 70,000 টাকা দিয়ে কাটতে হয়েছে। এই সিন্ডিকেটগুলো কেন? এটা প্রবাসীদের ভোগান্তি না, হুজুর ভোগান্তি। অবশ্যই খুঁটিয়ে দেখা উচিত। সংশ্লিষ্টরা বলছেন, টিকিট বিক্রিতে ফের সিন্ডিকেটের কারণে বেড়েছে ভাড়া। দেশে হাজারো ট্রাভেল এজেন্সির মধ্যে মাত্র ৩০টির মতো প্রতিষ্ঠান ও বিদেশি এয়ারলাইন্সগুলো সেলস এজেন্টদের মধ্যে গুটি কয়েক এজেন্ট এর পেছনে দায়ী, যারা উড়োজাহাজের টিকিট যাত্রীর নাম ও পাসপোর্ট ছাড়া আগেই গ্রুপ টিকিটের নামে বুকিং করে ফেলে সংকট তৈরি করে বাড়াচ্ছে দাম। চাহিদাটা বাড়তেছে, যোগানটা কমে যাচ্ছে। কারণ যোগানটা তো কয়েকজনের হাতে বন্দী হয়ে আছে। এখন তারা বলতেছে নাই, টিকিট নাই। যখন দাম বাড়াতে বাড়াতে একটা চূড়ান্ত পর্যায়ে, উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে, এই দামে টিকিট আছে, এই দাম হলে দিতে পারি, তখন দিচ্ছে। এটা এক ধরনের সিন্ডিকেট। এই চিহ্নিত 15-20 জনকে যদি গভর্নমেন্ট সিরিয়াসলি অ্যাক্টিভ হয় ওদের প্রতি, তাহলে কিন্তু সহজেই এটা সহনীয় পর্যায়ে আবার ওই পর্যায়ে চলে আসবে। আলটিমেটলি করতে হচ্ছে কর্মীরা। এখনো পর্যন্ত সেই গ্রুপ টিকিট হচ্ছে, সব কিছুই হচ্ছে। আমি একটা নিয়মের কথা বললাম, কিন্তু আমি কখনো মনিটর করলাম না আসলে এর সঙ্গে কারা সম্পৃক্ত। তাহলে তো এটা কখনো বন্ধ হবে না। এমন অনিয়ম বন্ধে সরকার কার্যকর উদ্যোগ নেয় কয়েক মাস আগে কমেছিল ভাড়া। প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন, আবারও ভাড়া কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার। যেই মুহূর্তে বিমানের টিকিটের দাম শুনেছি, আমি বশির ভাই অত্যন্ত দক্ষ, অত্যন্ত কর্মোদ্যমী মন্ত্রী, ওনার কাছে আমি পাঠিয়েছি। আমি জেনেছি 3-4 দিন আগে পাঠিয়েছি। আমি বিশ্বাস করি উনি এইটার ব্যাপারে পদক্ষেপ নেবেন। এয়ারলাইন্সগুলোর মধ্যে শুধু বিমান বিদেশগামী কর্মীদের জন্য কিছুটা কমে লেবার ফেয়ার টিকিট চালু করেছে। তবে সবাই এই সুবিধা পাচ্ছেন না। যেসব কর্মী প্রথমবার যাচ্ছেন, তাদের মধ্যে কিছু সংখ্যক যাত্রী ওই টিকিট পাচ্ছেন। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা অনেকে দলের মধ্যে বিএনপির বিজয় ঠেকাও প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আর বিএনপি মহাসচিব বলেছেন, দেশে এক ধরনের উগ্রবাদের উত্থান এবং ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আয়োজন করা হয় বিএনপির পক্ষ থেকে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে প্রচ্ছন্ন একটা চেষ্টা আছে ৭১কে ভুলিয়ে দেওয়ার। আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে ৭১কে ভুলিয়ে দেওয়ার। জুলাইয়ের আগস্ট যেভাবে আপনার সত্য, ঠিক একইভাবে সত্য কিন্তু ৭১-এর ৯ মাসের মুক্তিযুদ্ধ। আজকে একটা নতুন করে কথা উঠছে, ষড়যন্ত্র চলছে, এখানে এক ধরনের উগ্রবাদ মাথা চারা দিয়ে উঠছে। এই উগ্রবাদকে মাথা চারা দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ। সবাই ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তি ও গোষ্ঠীর মন্তব্য জনমনে বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাদের প্রতি আমার বিনীত আহ্বান, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যকার বিরোধ এমন পর্যায়ে নেওয়া উচিত হবে না যেই বিরোধকে পুঁজি করে পরাজিত ফ্যাসিবাদ নিজেদের অপকর্মগুলোকে জাস্টিফাই করার সুযোগ নিতে পারে। তারেক রহমান বলেন, পতিত আওয়ামী লীগ যেমন বিএনপির বিজয় ঠেকানোর রাজনীতি করত, তেমনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা অনেক দলের মাঝে বিএনপির বিজয় ঠেকানোর প্রবণতা দেখা যাচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচারের সরকারের মতন বিএনপির বিজয় ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। বিএনপি পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষে নয় বলে আবারও জানান তারেক রহমান। পিআর পদ্ধতি এবং আরো দু একটি ইস্যুতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে। যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। বলেছে, নির্বাচনের সন্ত্রাস অনিয়ম বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে ভোট করতে হবে। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল। পিআর ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি, তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট। এটা একটা বেটার পদ্ধতি, উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি, জনগণ মনে করছে। জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। যেহেতু বাংলাদেশে এখনও লেভেল প্লেইং ফিল্ড আসে নাই, সেই কারণে আমরা অন্যান্য দাবির সাথে একটা জোরালোভাবে বলছি যে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। আগামী 5 বছর পাকিস্তান এবং বাংলাদেশের কূটনৈতিক এবং সরকারি কর্মকর্তাদের দুদেশ ভ্রমণে কোনো ভিসা লাগবে না। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি অনুমোদন হয়। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এই বৈঠক হয়। এনবিআরকে ভাগ করে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে জারি করা অধ্যাদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাশ হয়। বৈঠকে জানানো হয়, 10টি সংস্কার কমিশনের 367টি সুপারিশ বাস্তবায়ন চলছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আরও জানান, বিগত সরকারের আমলে পাচার হওয়া 40,000 কোটি টাকা ফেরত আনতে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে আন্তর্জাতিক সংস্থা সহ দেশীয় বিভিন্ন সংস্থা কাজ করছে। সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে। সাবেক সরকার তাদের পছন্দের লোকদের এ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল। নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাঞ্চলে
3 কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেঘের হাতে এই দলিল তুলে দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগররুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি বলেন, তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রতা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন তিনি। এ সময় মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি এবং ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আক্তার এবং সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম এবং মেহরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান উপস্থিত ছিলেন। ডাকসু নির্বাচনে জমা পড়া 509টি মনোনয়নপত্রের মধ্যে প্রাথমিক বাছাইয়ে বৈধ হয়েছে 462টি, জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। এবার ভিপি পদে 48 জিএস 19 এবং এজিএস পদে 28 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান তিনি। এছাড়া হল সংসদে 1109 প্রার্থীর মধ্যে প্রাথমিকভাবে বাছাইকৃত তালিকায় স্থান পেয়েছেন 108 জন। আরও জানাচ্ছেন ফাহিয়ান হামিদ। ডাকসু ও হল সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ক্যাম্পাস জুড়ে একদিকে বাড়ছে উত্তেজনা, অন্যদিকে তৈরি হয়েছে উৎসবের আমেজ। প্রার্থীরা যেমন ভোটার টানার জন্য করছেন নানা পরিকল্পনা, তেমনি ভোটাররাও বলছেন তাদের স্বার্থে যারা কাজ করবেন ভোট দেবেন তাদের। এমন একজনকে যাচ্ছি যিনি ছাত্রদের বাস পরিবহন সমস্যা, আমাদের ছাত্রদের আবাসন সমস্যা, আমাদের ছাত্রদের খাবার সমস্যা, এগুলো নিয়ে কাজ করবেন। আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি, আমাদের কথা বলছি, আমাদের যেই মিলিত স্বপ্ন সেই মিলিত স্বপ্নের পথে হাঁটার প্রতিশ্রুতি আমরা ব্যক্ত করছি। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। ভিপি পদপ্রার্থী বিনয়ামিন মোল্লা বলেন, ব্যালট পেপারে প্রার্থীদের ছবি না থাকায় ভোটাররা বিভ্রান্ত হবেন, তাই ব্যালটে ছবি যুক্ত করার দাবি জানান তিনি। আমরা যৌক্তিক দাবির কথা বলতেছি যে সেই 19 সালে যারা আমাদের উপরে হামলা করেছে, যাদের নেতৃত্বে হামলা হয়েছে, অন রেকর্ড আছে সেই বিষয়গুলো, সেগুলোর আপনারা বিচার করেন। সেগুলো তারা বিচার করতেছে না, সেগুলো তারা ঝুলিয়ে রেখেছে। বিকেলে ছাত্রদল নেতারা সংবাদ সম্মেলন করে জানান, ইশতেহারে গুরুত্ব পাবে আবাসন সংকট সমাধান, গেস্ট রুম কালচার বন্ধ সহ বেশ কিছু বিষয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এদিকে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামের এ প্যানেলে ভিপি পদে লড়বেন উমামা ফাতেমা, জিএস পদে আল সাদি ভুইয়া এবং এজিএস পদে জাহেদ হোসেন। এই ডাকসুর মাধ্যমে নিশ্চিত হবে যে আগামী দিনে আমাদের হলগুলো কি দখল হবে কিনা, আগামী দিনে আমাদের ক্যাম্পাস কি আবার একটা সন্ত্রাসের মুখোমুখি হবে কিনা, এবং এই সিদ্ধান্তটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকেই নিতে হবে। কমিশনের পূর্ব ঘোষিত 7টি বিষয় নিশ্চিত করেই মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করে চিফ রিটার্নিং কর্মকর্তা। 462 বৈধ প্রার্থী, যারা প্রাথমিক বৈধ প্রার্থী, প্রাথমিক ত্রুটিপূর্ণ আছে 47, মোট 509 জন, 509টি আবেদনপত্র গতকাল পর্যন্ত সংগ্রহ করেছিল। এবার সর্বাপেক্ষা সুষ্ঠু ও সুন্দর ডাকসু নির্বাচন উপহার দেবার প্রত্যাশা জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে হত্যাযজ্ঞ নিয়ে জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই রিপোর্টকে আগামী 3 মাসের মধ্যে জুলাই রেভেলেশন 2024 নামে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ। এই মামলার সাথে জড়িয়ে রিপোর্টটাকে একটি ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করার জন্য কোর্টের কাছে একটা আবেদনপত্র দিয়েছিলাম। আজকে কোর্ট ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করেছে, সাথে সাথে আগামী 3 মাসের মধ্যে এই রিপোর্টটাকে জুলাই রেভলিউশন 2024 নামে গেজেট নোটিফিকেশন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী 4 সেপ্টেম্বর রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। আরও জানাচ্ছেন মাহমুদুল হাসান।
2004 সালের 21 আগস্ট ওই দিন বিকেলে বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সমাবেশে গ্রেনেড হামলা হয়। হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন নিহত হন। 2018 সালের 10 অক্টোবর এই গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। অবশ্য গত বছর 1 ডিসেম্বর আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছিলেন 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ। এরপর এই মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরে সেই খালাসের বিরুদ্ধে আজ শেষ হলো আপিল শুনানি। রায় ঘোষণা হবে 4 সেপ্টেম্বর। অত্যন্ত পেশেন্স নিয়ে, অত্যন্ত টলারেন্স নিয়ে মাননীয় আদালত দীর্ঘদিন আমাদের এই আপিলটা শুনলেন এবং আজকে আপিল শুনানি শেষ হয়েছে। আগামী 4 সেপ্টেম্বর 2025 ওই দিন এই মামলা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী বলেন, পতিত সরকার প্রধান শেখ হাসিনার টার্গেটকে বিবেচনায় নিয়ে কোনো তথ্য প্রমাণ ছাড়াই তার মক্কেলদের সাজা দিয়েছিল বিচারিক আদালত। প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো থলের বিড়াল বের হয়ে যাবে, যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন। সকলেই বেকসুর খালাস পাবেন এবং জনাব তারেক রহমান সহ সকলেই যদি খালাস পান তাহলেই এখানে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি। গত 17 জুলাই রাষ্ট্রপক্ষের আপিলের উপর শুনানি শুরু হয়েছিল। এরপর 31 জুলাই, 19 আগস্ট, 20 আগস্ট শুনানি হয় এবং আজ পঞ্চম দিনে শুনানি শেষ হলো। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার মামলায় জামিন পেয়েছেন কারারুদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 2023 সালের মে মাসে দেশটির সেনা সদর দপ্তর সহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইমরানের বিক্ষুব্ধ সমর্থকরা। এরপর তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। বৃহস্পতিবার এসব মামলায় তাকে জামিন দেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। কিন্তু দুর্নীতি মামলায় অভিযুক্ত থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না ইমরান। শেষ করছি রাতের সংবাদ। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকা থেকে আন্তর্জাতিক বিভিন্ন রুটে অস্বাভাবিকভাবে বেড়েছে উড়োজাহাজের ভাড়া। টিকিট সিন্ডিকেটকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা, কমানোর আশ্বাস উপদেষ্টার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা অনেক দলে বিএনপি থাকা প্রবণতা দেখা যাচ্ছে বললেন তারেক রহমান। ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ মির্জা ফখরুলের। ডাকসু নির্বাচনে মোট 509 মনোনয়নপত্র জমা। প্রাথমিক ব্যাচে বৈধ 462টি। এবার ভিপি পদে 48, জিএস 19 এবং এজিএস পদে 28 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।